ভাই। হুম। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাব দৃষ্টিতে ঘুরে তাকালো আসিফের দিকে। এক সেকেন্ড ভিতরে পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘুরালো মায়ার উপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পিছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত করল না আসিফ। অফিস চলে যেতে হৃদের মোহাচ্ছন্ন ঘরে মায়ের দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদ নাচে গানে ছেলেমেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ার দিকে তাকিয়ে। তাই আজ এত হইচই রাগ লাগছে না, বরং বইয়ের নেশে আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছু মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোকাচুকি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তখনই ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না হৃদ খানের দিকে। কেমন বেহার মতন তাকিয়ে লোকটা। মায়ার অস্বস্তি লাগাটাও ও বুঝতে চাইছে না আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজুতি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফুল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোনায় দাঁড়ালো জুয়ের পিছনে। মায়া তাকাবে না করেও জুয়ের পিছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তখনই চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙের ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠ ছাড়িয়ে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবে পড়েছে। কনুই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবে পড়েছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে। তবে এই মুহূর্তে মায়ার দৃষ্টি শশীর সৌন্দর্য থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাস লেবু শরবতে পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিতা দূর করতে শশীর হাতে সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কৌটাটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সবই দেখলো। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝলো, মেয়েটা বেশ যত্নশীল। হৃদের প্রতি হবে বা না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরেও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ার কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ের হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চ স্বরে গান বাজনার সাথে মানুষজনদের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর ন্যায় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্তে দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটলো সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলালো হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখলো, তারপর খুব স্বাভাবিকভাবে নেয় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ান ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে হাঁক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আফিস, এই অসময়ে আবার কোথায় যাচ্ছিস তোরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি? রাদীপ দেশে আসতে না আসতেই ঝামেলা জড়িয়ে পড়লো? কার সাথে? ওর তো ভালো ছেলে, ওই আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো, আমি যাবো তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনি ঠিক হয়ে যাবে, ভয় পেন না। ভয় তো রাপিদকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ওর যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরো বাড়বে। ভয় পেন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো করে চলে যেতে চাইলো, আবারও পিছন ডাকলো। আয়ন বলল, আরে, ফোন তো আমাকে দিয়ে যাচ্ছে আসিফ, কল কিভাবে করবে? আসিফ হৃদের পিছন দৌড়াতে দৌড়াতে খাক ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই।
কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাহিরে জুই বারবার মেসেজ করছে তাকে দেখার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগুতেই দেখা হলো ভয়ার্থ হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজেই ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কি সব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানা নেই হেনা খানের। আরাফ খান যখন হুট করে বুকের ব্যথায় বসার ঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসলো আয়নকে আরাফ খানের কথা জানাতে। সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসেবে আয়নের জানা আরাফ খানের বর্তমান অবস্থান সম্পর্কে। স্টেজের সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমে ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটা চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন তাকে, দু হাতে মিষ্টির ডালাটাও সামনে ধরে রাখতে পারছিল না। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মা এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু হেল্প করবো তোমার? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর আয়নের ফোন দুটো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রং ও ফোন দুটো দেখতে একদম নতুন, দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইলো না ফোনগুলো কার কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারিপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসেবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন আর মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের উপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া সারাদিন নিজের স্বামীর খোঁজ নিতে পারেনি। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মন গড়া 1 2 3 আজ ভালোবাসার দিন। 4 5 6 আজ যদি বাসর হয়। 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। ছন্দে লেখা পাঠাতেই টুম করে মায়ের কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের উপরে পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটো স্ক্রিনে একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটা কিসের। মায়া ভাবলো হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখলো, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর। মায়ের মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের উপরে ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনলো কিন্তু গায়ে মাখলো না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখলো, সত্যি বলছি, ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব। আপনি আমার কলটা যদি রিসিভ না করেন তাহলে প্রেমটা শুরু করব, আর যদি করেই ফেলেন তাহলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সে একইভাবেই কোলের উপরে হৃদের ফোনটা টুংটাং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ার মেসেজের সাথে সাথে ওর কোলের উপর থাকার ফোনটা শব্দ করে উঠছে সেটা মায়ার খেয়াল করেনি তেমন। মূলত মায়ার ধারণাতে নেই যে মায়ার স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধহয় ভাগ্য মায়ার সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে প্রকৃতিও চাইছে মায়া ও স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। তখনই মায়া উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর হুট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতে মায়ের কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তখনই
মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের উপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খুঁজলো ফোনগুলো দিয়ে দিতে, কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটালো না কোলের উপর বাজতে থাকা ফোনটা নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনি থেমে যাবে, হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো মায়ার স্বামী হয়তো মায়ের হুমকিগুলোকে সিরিয়াসলি নেয়নি, তাই মায়া আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে। কিভাবে মায়ার কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেক রাগ নিয়ে দ্বিতীয়বারের মতন কল করতে এসে একইভাবে কোলের উপরে থাকা দুটো ফোনের একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টা এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো। কোলের ফোনটা রিং বাজাতে বাজাতে বন্ধ হতে মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরও বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়ার কল করার আগে বা পরে যে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও পারে। আজও মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতন স্বামীকে উদ্দেশ্যে করে কল লাগাতে গেল। আবারও সে একইভাবে মায়ার কোলের উপর হৃদের ফোনটা বেজে উঠতে মায়া আবার বেশ বিরক্তি নিয়ে হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দিবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই তাই কলটা রিসিভ করার মতো মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা ফোনটা মায়া হাতে নিলেও কলটা কেটে দিবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালিতে চোখে পড়লো ফোনের স্ক্রিনের উপর নামটার দিকে। বেয়াদেব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে, কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানের চোখ ঘুরিয়ে সেজুতিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো কোনো কিছু একটা মনে হতে। 1 মিনিট, ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়ার নাম্বারটা কার দেখলো? ওটা মায়ার ফোন নাম্বার ছিল না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। গুটি গুটি এই সংখ্যায় নিজের নাম্বারটা মিলাতে পেরে হাত কেঁপে ওঠে মুহূর্তে। ফোনটা পড়ে গেল কোলে, আর মায়ার ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশিত পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনিও। মায়ার ফোনটা ফ্লোরে পড়ে থাকায় অবস্থায় বাঁচতে বাঁচতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের উপর হৃদের ফোনটা রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো এতক্ষণ ধরে মায়ার সবগুলো মেসেজ ফোনের উপর ভাসছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইলো ফোনটা কার সেটা দেখার জন্য, কিন্তু ফোনের পাসওয়ার্ড দেওয়ায় খুলতে পারলো না। শুধু নিজের মেসেজগুলোর উপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টা পাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ ঢেকে হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ার কষ্ট নয় বরং অতি আনন্দের। 2 বছর অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না, আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দিবে না। ফোনটা যখন মায়ার কোলে এসেছে তার মানে মায়ার স্বামী খানবাড়ির ছেলেদের মধ্যে কেউ হবে, কিন্তু কে? আচ্ছা, এমনটা নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চিনে ইচ্ছাকৃতভাবে মায়ের কাছে নিজেকে লুকিয়ে রেখেছে? মায়ের সামনে আসতে চাইছে না, কিন্তু কেন? কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দিবে না। এই লুকোচুরি খেলাটায় আজ মায়া যে করেই হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইলো, দেখতে চাইলো ফোনটা আসলে কার। কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল দুটোর ওয়ালপেপার চেক করলো কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একটাতে ওয়ালপেপারে কিংবা কোনো ব্যক্তির ছবি নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থিরে নেয় পায়চারি করলো। চট করে মায়ার মাথায়
আসলো ফোন দুটো সে যদি দিয়েছে আমাকে, তার মানে সে যদি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা। মায়া তড়াক করে অস্থিরে নেয় আশেপাশে চোখ ঘুরিয়ে সে জ্যোতিকে খুঁজলো। দেখতে পেল মায়ার ঠিক পেছনে ছাদের একপাশে দাঁড়িয়ে সে জ্যোতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটলো সেদিকে। সে জ্যোতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থিরের ন্যায় হাতের ফোনগুলো সে জ্যোতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু, এই ফোনগুলো কার? সে জ্যোতি ফাহাদের ছবি তোলা এতটাই মনোযোগী যে মায়া অস্থির মুখটা চোখ আউড়িয়ে দেখলো না, বরং সামনে তাকিয়ে মায়ার উত্তর দিয়ে বলল, আয়ন ভাইয়া হবে। আয়ন? আয়ন? মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়ালো। মায়ের আগে সন্দেহ হয়েছিল আয়নকে, এখন সে জ্যোতির মুখে আয়নের নামটা শুনতে আরও দৃঢ় বিশ্বাস হলো যে আয়ন এর সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহামকে নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সে যদি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া দু হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সে জ্যোতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল, মায়া, আপু, এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সে যদি দু হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ওহ, হবে হয়তো, আমি জানি না। মনে হয় আয়ন ভাইয়ার কাছে আব্রাহাম ভাইয়ার ফোন রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হলো এই মুহূর্তে। হাত পা দুর্বলতায় ভেঙে আসা জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবলো আব্রাহাম আর আয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরো উত্তেজিত হলো। সে জ্যোতির মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়া নামটা সম্বোধন করার ধরনের বুঝলো সে জ্যোতি আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সে জ্যোতি চিনে আব্রাহাম নামের মানুষটিকে, সে জ্যোতির ভাই হয়। তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যা বলেনি, সত্যি বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ার জানতে হবে। মায়ার কলিজা কাঁপছে, ভিতরকার অস্থিরতা ছটফটে, গলা শুকিয়ে কাটকাট। ভয়ানক পানি তৃষ্ণা পেল মায়ার মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মায়ার কাঁপা কাঁপা হাতটা গুটিয়ে নিল হৃদের ফোনটা, আবারও মুঠোয় চাপলো। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যেই হোক মায়া লোকটাকে খোঁজ বের করবেই। মায়া হাঁ করে বড় একটা নিঃশ্বাস ফেলে সে জ্যোতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সে জ্যোতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপর মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করলো, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সে জ্যোতি একইভাবে সামনে ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শুধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইয়াকে চিনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ আর তাকেই চিনে না তারই সুন্দরী এক বিয়ান। ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? সে যদি একইভাবে বলল, তুমি রিদ খানকে চিনো না? ভাইয়ার পুরো নামই হলো আব্রাহাম খান রিদ। কি? মায়া হঠাৎ চেঁচানোতে চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পেছনে ঘুরল সে জ্যোতি। মায়ের হঠাৎ চিৎকারে একটুর জন্যও হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনতে মায়া এইভাবে কেন রিয়েক্ট করলো সেটা বুঝলো না সে জ্যোতি। এই নিয়ে মায়াকে সে জ্যোতির প্রশ্ন করার আগে স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেদিকে যেতে। সে জ্যোতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো। আর মায়া ঠাস করে চেয়ারের উপর বসে পড়ে মুখ ঢেকে আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খোঁজ পাওয়ার খুশি হবে নাকি হৃদ খান মায়ার স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়া মস্তিষ্কে গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করতো, আর মায়া না বুঝে রিয়াক্ট করতো। লোকটা শুধু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এজন্যে বউ ভেবেই মায়ের সাথে এমন ব্যবহার করতো। আর মায়া না বুঝে কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্য হৃদ মায়া নামটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে।
মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয় তো কেউ স্বামীর সাথে এমন ব্যবহার করে। হৃদ নিশ্চয় মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্য হয়তো মায়ার কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে, মায়ার জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ে ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝলো, হৃদ মায়ার টানে মায়ের কাছে যেতে এতদিন মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনো হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াতো, অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। এখন মায়া কি করবে, কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছা করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়াটাই অসম্ভব হয়ে পড়ল। মায়ার কি এখন হৃদকে ছেড়ে দিবে? মায়া এখন কি করা উচিত সেটা বুঝলো না, শুধু মুখ ডেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে লাগলো সে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।